তীব্র বাতাস উপেক্ষা করে দ্বিতীয় দিনের চেষ্টায় পদ্মা সেতুতে বসল 34তম স্প্যান, দৃশ্যমান 5 কিলোমিটার বেশি। 10 ডিসেম্বরের মধ্যে বসবে বাকি 7টি। এবার বন্যা একটু বেশি হয়েছে, কাজে বন্যায়ও আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত। সম্ভাবনার দ্বার খোলার অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। এই সেতুর উপর দিয়ে গাড়ি চালায় আইবো যাইবো, কত শান্তি। ঢাকা থেকে অনেক মাল টাল আসবে, ব্রিজের উপর দিয়ে মাল চলে যাবে, ট্রেন যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখানে আমরা ছোটকালে মাছ ধরতাম, খেলতাম, মাটি ফেলায়া বাঁশ দিয়ে জায়গাটা দখল করে নিছে। দখল দূষণে ঢাকার খালগুলো এখন ড্রেন। সরকারি নথি 26টি বললেও পূর্ণাঙ্গ দৃশ্যমান নেই একটিও। সমন্বিত ব্যবস্থা চাই সংস্থাগুলো, বিপরীত অবস্থানে মন্ত্রণালয়। দলের কেউ হলেও দুর্নীতিবাজ সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না আওয়ামী লীগ। ডিআইয়ের রজত জয়ন্তীতে প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে আরও রিপোর্ট করতে সাংবাদিকদের আহ্বান। রায়হান হত্যার বিচার দাবিতে সিলেট বন্দরবাজারে পুলিশ ফাঁড়ির সামনে মায়ের অনশন। 5 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হচ্ছে কনস্টেবল টিটুকে। এবং চট্টগ্রাম নৌঘাটিতে পৌঁছালো বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়। পড়ে থাকা 12টি উড়োজাহাজ নিয়ে বিপাকে শাহজালাল বিমানবন্দর। পদ্মা সেতুর আর বাকি মাত্র 1 কিলোমিটার। সেতুর 7 ও 8 নম্বর পিলারে 34তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো 5 কিলোমিটারের বেশি। গতকাল তীব্র বাতাস ও আলো স্বল্পতার কারণে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দিনের চেষ্টায় এই স্প্যান বসানো হয়। 10 ডিসেম্বরের মধ্যে বাকি 7টি স্প্যান বসানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। অন্যান্য দিন সকাল সকাল কাজ শুরু করলেও শনিবার খারাপ আবহাওয়ার কারণে বিকেল 4টার পর স্প্যান নিয়ে রওনা দেয় ক্রেন। বিকেল 5টা নাগাদ নির্ধারিত পিলারের কাছে যাওয়া সম্ভব হলেও আলো স্বল্পতার কারণে স্প্যান বসানোর কাজ স্থগিত করা হয়। রোববার সকালে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু। আগের দিন কাজ এগিয়ে রাখার সুফল আসে খুব দ্রুত। নদীতে স্প্যানবাহী ক্রেনটি নোঙরের কাজ রাতেই সেরে রাখা হয়। সারা রাত পাহারা দেওয়ার কাজটা করে সেনাবাহিনীর সদস্যরা। সকাল 8:30টায় শুরু করে 10টার দিকেই তুলে ফেলা সম্ভব হয় 34তম স্প্যান। কত সুন্দর যাইবো আইবো, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এই সেতুর উপর দিয়ে গাড়ি চালায় আইবো যাইবো, কত শান্তি। আর ওখানে কত শান্তি। হয়তো ঢাকা থেকে অনেক মাল টাল আসবে, দেশের উন্নতি মানে কেন, অবশ্যই ব্রিজের উপর দিয়ে মাল চলে যাবে, ট্রেন যাবে। লক্ষ্য 10ই ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো। করোনা ও স্রোতের কারণে পিছিয়ে যাওয়া কাজে আনা হচ্ছে গতি। সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। আর যেহেতু বন্যাটা আমাদের প্রতি বছরই হয়, এটা আমরা মোটামুটি আমাদের জানা আছে। এবার বন্যা একটু বেশি হয়েছে, কাজে বন্যায়ও আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত। নতুন স্প্যানটি বসার পর মাওয়া প্রান্তে এখন 5টি স্প্যান দৃশ্যমান। অন্য 29টি স্প্যান বসানো আছে জাজিরা প্রান্তে। প্রথম দিনের অসমাপ্ত কাজ শেষ হলো দ্বিতীয় দিনে এসে। 34তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুতে দৃশ্যমান করা বাকি আর মাত্র 1 কিলোমিটার। দ্রুততম সময়ের মধ্যে সেই কাজ শেষ করার অংশ হিসেবে চলতি মাসেই আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা করেছে সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে মাওয়ায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুয়েল। কাজল, একটা স্প্যান যখন বসাতে হয় তখন আসলে অঙ্কের হিসেবে অনেক কিছুকেই বিবেচনা আনতে হবে আপনাকে নদীর পানির উচ্চতা, নদীতে স্রোতের গতি, বাতাসের গতি, আলো কতটুকু আছে, আবার এটি স্প্যানটি কোন পজিশনে বসানো হবে। এটি কি চ্যানেলের মধ্যে বসানো হবে, সেক্ষেত্রে নোঙর করা হবে দুই পাশে মাটির সঙ্গে, নাকি মাঝ নদীতে একদম অনেক বেশি পানি যেখানে সেখানে বসানো হচ্ছে সেখানে তখন নদীর তলদেশে নোঙর করতে হয়। এরকম অনেকগুলো বিষয় বিবেচনা রেখেই একটা স্প্যান বসানোর ছক কষা হয়। আর তখনও কিন্তু যখন সব হিসেব নিকেশ ঠিক থাকে, অনুকূলে থাকে, তারপরও কিন্তু পদ্মা এমনই একটি রহস্যময় নদী, নতুন একটা সমস্যা তৈরি করে সেই হিসেবকে সে কিন্তু উলট পালট করে দেয়। ঠিক তেমনি এরকম 34তম স্প্যানটি বসানোর সময়ও
পরিকল্পনা ছিল গতকালই সব কিছু ঠিকঠাক ছিল, অনুকূলে ছিল, বসিয়ে দেওয়া যাবে, কিন্তু নতুন করে নতুন সমস্যা তৈরি হয়েছে। স্পেনটি নিয়ে আসার পথে হয়তো সেখানে পলি বেশি পড়ে গেল, কিংবা নদীতে হঠাৎ করে বাতাস বেড়ে গেল, কিংবা আলো কমে গেল, নানা কারণেই সেগুলো বসানো যায় না। কিন্তু যেহেতু 10ই ডিসেম্বরের মধ্যে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সবগুলো স্পেন বসিয়ে দেওয়া হবে, অর্থাৎ আরও যে 7টি স্পেন বাকি আছে সেগুলো বসিয়ে দেওয়া হবে। তাই এখন কিন্তু একেবারে 4 দিন, 5 দিন, 6 দিনের ব্যবধানে নতুন করে স্পেন যোগ করার পরিকল্পনা চলছে, চেষ্টাও চলছে। সেই হিসাবে যখন 33তম স্পেনটি বসানো হয়েছিল 19 অক্টোবর, তার 5 দিনের ব্যবধানে 24 অক্টোবর বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল 34তম স্পেন, কিন্তু সেটিও কিন্তু সম্ভব হয়নি। কিন্তু পরের দিন আবার সেটিকে সম্ভব করেছেন এখানকার প্রকৌশলীরা। তার মানে হলো যে যদি নতুন সমস্যা তৈরিও হয়, তারা চেষ্টা করছেন সেই সমস্যার সমাধান করেই তাদের যে টার্গেট আছে সেই টার্গেটের মধ্যেই তারা যাতে নতুন স্পেন যোগ করতে পারেন। এবং এই মাসে আরও একটি স্পেন বসানোর কথা আছে, সেটি আপনাদের আগে জানিয়েছিলাম। এভাবে কিন্তু একটু করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। এখন পর্যন্ত কাজল, এই ছিল পদ্মা সেতুর সবশেষ খবর। পদ্মা সেতুর অগ্রগতি খবর জানাচ্ছিলেন সহকর্মী ইহসান জুয়েল। সরকারি হিসেবে ওয়াসার অধীনে ঢাকায় খাল আছে 26টি, কিন্তু সরজমিনে গিয়ে এই খালগুলোর খোঁজ পাওয়া যায়নি। যে 2-1টি খাল আছে সেগুলো দখলে দূষণে ড্রেনে পরিণত হয়েছে। যদিও বেসরকারি হিসেবে রাজধানীতে খাল ছিল কমপক্ষে 74টি। নগরবিদরা বলছেন, নাগরিকদের পাশাপাশি খাল হারিয়ে যাওয়ার জন্য দায়ী বিভিন্ন সরকারি সংস্থাও। তাই নির্দিষ্ট একটি সংস্থাকে খালের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর অন্যতম পুরানো খাল আদি বুড়িগঙ্গা, যা বুড়িগঙ্গাকে সংযুক্ত করেছে ধলেশ্বরী ও তুরাগের সাথে। তবে সেই আদি বুড়িগঙ্গা এখন রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় প্রশ্রয়ে, অযত্ন অবহেলায়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দখলে দূষণে হারিয়ে গেছে তথাকথিত সভ্যতার উন্নয়নে। একই অবস্থা মোহাম্মদপুরের বসিলা এলাকার কাটাসুর ও রামচন্দ্রপুর খালেরও। এগুলো সব খালা ছিল এখানে, আর এখানে আমরা ছোটকালে মাছ ধরতাম, খেলতাম। এখানে ম্যাটাডো কোম্পানি হয়েছে, পার হাউস হয়েছে, মধুয়াজি সিটি এরাই এই জায়গাটার বরাদ করছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের হিসেব অনুযায়ী ঢাকা শহরে 74টি খালের অস্তিত্ব থাকলেও তা প্রায় সব মৃত। এটি হলো ঢাকার অন্যতম পুরাতন কল্যাণপুর খ খালের ওয়াসা নির্ধারিত সীমানা পিলার। স্থানীয়ভাবে যে খালটি গোদাখালী খাল হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, এখানকার কয়েকজন বাড়িওয়ালা মিলে এই খালটির প্রায় 12 ফুট জায়গা দখল করে এই সড়কটি তৈরি করেছেন, যার ফলে এই খালটি এখন পুরোপুরি মৃত অবস্থায় রয়েছে। এখানে ওনারা মাটি ফেলায়া বাঁশ দিয়ে জায়গাটা দখল করে নিচ্ছে। এখানে একটা বক্স কালভার্ট করছে, ওখানে ময়লা দিয়ে আটকে পুরা পানিটা আটকে যায়। পরিবেশবিদরা বলছেন, সংশ্লিষ্ট সংস্থা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ কিংবা রাজুক সবাই উদাসীন বলেই খালগুলো অস্তিত্ব হারিয়েছে। খালের মাঝখানে কালভার্ট করা, খালের মাঝখানে বন্ধ করে রাস্তা করা, এগুলো রাষ্ট্রই করেছে। খালের দুরবস্থার জন্য একে অপরকে দায়ী করে নির্দিষ্ট একটি সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা বলছে ওয়াসা ও সিটি কর্পোরেশন। হয়তোবা মাটির রাস্তা জনগণ করতে পারে, কিন্তু পিচ ঢালা পথ কে করে দিয়েছে? পিচ ঢালা পথ তো জনগণ করেনি, কোনো না কোনো সংস্থা করেছে। আমাদের দুই মাননীয় মেয়র মহোদয় চাচ্ছেন যেন এটা সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, এবং সিটি কর্পোরেশন যেন এটা রক্ষণাবেক্ষণ করে। তবে তাতে রাজি নন স্থানীয় সরকার মন্ত্রী। পর্যালোচনা করে তাদের প্রত্যেকের সক্ষমতা এবং আইনগত বিধিবিধানগুলো দেখেই করতে হবে। এভাবে কেউ বললে তো কাউকে দিয়ে দেওয়া যাবে না। খাল উদ্ধারে প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসী দুর্নীতিবাজ দলের কেউ হলেও ছাড় দেওয়া হচ্ছে না। দুই যুগেরও বেশি সময় অতিবাহিত করে রজত জয়ন্তী উদযাপন করছে প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন তিনি। দেশের মানুষ প্রথম উপলব্ধি করেছে। বক্তব্যের শুরুতেই স্বাধীন গণমাধ্যমের বিকাশ ও সংবাদপত্রের সঙ্গে জাতির পিতার সংশ্লিষ্টতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন ৭৫ পরবর্তী সরকারগুলোর। একটা সময় আমাদের দেশে ছিল কি, যতই দুর্নীতি হোক, যতই অন্যায় হোক, সেগুলিকে ধামাচাপা দেওয়া হতো। আর সমস্যাগুলি ওই যে কথা বলে যে কার্পেটের নিচে লুকিয়ে রাখা। আমাদের সরকার কিন্তু আমরা তা করছি না।
যেখানে যে রিপোর্ট হচ্ছে বা যা আমরা খবর পাচ্ছি বা যতটুকু কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা বা আমার অমুক জড়িত কিনা বা আমার কোনো পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা। সরকার প্রধান বলেন, দুর্নীতির বা অসঙ্গতির কোনো রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে। দুর্নীতিবাজ দলের বড় পদের কোনো নেতা হলেও ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করেন তিনি। মানুষের কল্যাণের কথা চিন্তা করে আপনারা কাজ করবেন, কারণ এই রিপোর্টগুলি অনেক সহযোগিতা করে। আপনাদের রিপোর্ট পড়ে পড়ে বিভিন্ন পত্রিকা অনেক সময় অনেক ঘটনা আসে, সাথে সাথে কিন্তু আমরা সেই রিপোর্ট দেখেই কিন্তু অনেক মানুষকে, অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার অনেক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি, অনেক দোষীকেও আমরা শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। হয়রানিমূলকভাবে যাতে সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয় সেদিকে লক্ষ্য রেখে আইন সংশোধন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটু মামলা হলেই কিন্তু সাংবাদিকদের চট করে গ্রেপ্তার করে নেওয়া হতো। আমরা কিন্তু সেটাও পেনাল কোড সংশোধন করে দিয়েছি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্যাতন, নিপীড়ন আর আইনের বেড়াজালে সাংবাদিকদের ভয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী সমাবেশে কথা বলেন তিনি। এই সরকার, আওয়ামী লীগের সরকার, তারা গণতন্ত্রে বিশ্বাস করেই না। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা এই গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা, প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। অনেক সাংবাদিককে আজকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সাংবাদিকদের হত্যা করা হয়, তার কোনো বিচার হয় না। আজকে সাংবাদিকরা লিখতে ভয় পান, কারণ যে আইনগুলো করা হয়েছে সেই আইনগুলোর কারণে সাংবাদিকরা এখন আর লিখতে সাহস করে না। পুলিশি নির্যাতনে ছেলের হত্যার বিচার দাবিতে আমরণ অনশন করছেন রায়হানের মা সহ নিকট আত্মীয়রা। সকালে মাথায় কাফনের কাপড় পরে সিলেট বন্দরবাজারে পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের মা সালমা বেগম ও স্বজনরা অবস্থান নেন। এদিকে রিমান্ড শেষ হওয়ায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল চিটু দাসকে আজ আদালতে তোলার কথা রয়েছে। গত 11 অক্টোবর সকালে রায়হানকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির উপপরিদর্শক আশিক ইলাহি। কিছুক্ষণ পরেই সেখানে মারা যায় রায়হান। এরা পুলিশ বলে ওদের জন্য হয়তো এই আইন নাই, তাই ওরা গ্রেফতারি হচ্ছে না। তাই যত সময় থেকে এদেরকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হচ্ছে না, অত সময় থেকে আমরা এইখানে অন্বেষণটা নিয়ে যাব। আর আকবরকে যেন যে যেইখানে লুকিয়ে রেখেছেন, যে যেইখানে আশ্রয়দাতা দিয়েছেন, এরা যেন আকবরকে বের করে পুলিশের আওতায় কাঠগড়ায় দাঁড়িয়ে রাখেন। এই মুহূর্তে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। ইকরাম। ধন্যবাদ কাজল। সকাল 11টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ 3 ঘন্টা এই অতিবাহিত হয়েছে আমরণ অনশন কর্মসূচি। এই পুলিশ ফাঁড়ি, আমার পিছনে যে পুলিশ ফাঁড়িটি আছে, এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেই রায়হানকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং এই তার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে, বিশেষ করে আকবর সহ যারা আছেন সেই গ্রেপ্তারের দাবিতে এই আমরণ অনশন কর্মসূচি করছেন রায়হানের মা সালমা বেগম এবং তার নিকট আত্মীয় স্বজনরা এখানে আছেন। বলে রাখা প্রয়োজন যে আজকে এই মামলার যে প্রথম যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাস, তাকে 5 দিনের রিমান্ড শেষে কিছু সময় পরই আদালতে তোলা হবে এবং 164 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য বলা হবে। আমরা যেহেতু সম্ভব জেনেছি বা যারা সাক্ষী দিয়েছেন ইতিমধ্যে, যে এই ফাঁড়ি যে কনস্টেবল 3 জন সাক্ষী দিয়েছেন, যে সাক্ষী হিসেবে যাদের নেওয়া হয়েছে সাহিদুল দেওয়ার শামীম, তারা বর্ণনা করেছিলেন কারা রায়হানের উপর অত্যাচার করেছিল। তাদের মধ্যে প্রথম যে অত্যাচার করেছিল, যে তাকে নির্যাতন করেছিল বা মেরেছিল, সে হচ্ছে গিয়ে টিটু চন্দন দাস। তাকেই 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং আজকে কিছু সময়ের মধ্যে আদালতে তোলা হবে। এবং দ্বিতীয় যেই কনস্টেবল তাকে উপর নির্যাতন চালিয়েছে সে হচ্ছে কি হারুনুর রশিদ। বর্তমানে গতকালকে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং 5 দিনের রিমান্ড শেষে তাকেও আদালতে তোলা হবে। সব কিছু মিলে বলা যায় পিপিআই খুব ধীর গতিতে এই মামলা চালাচ্ছে। বিশেষ করে এইখানে যারা অনশনে আছে তাদের সবার দাবি হচ্ছে গিয়ে এই ফাঁড়ি যে ইনচার্জ
আকবর হোসেন ভুইয়া তাকে গ্রেপ্তার দাবি জানাচ্ছে। সবচেয়ে বড় যে হোতা বা এই ঘটনার সাথে সবচেয়ে বেশি যে জড়িত বা যার নাম সবার মুখে মুখে আসছে সেই আকবর হোসেন ভুইয়াকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন সবাই, এবং এই দাবিতেই তারা এইখানে অনশন চালাতে যাচ্ছে। কাজল, এই ছিল সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে অনশন কর্মসূচির সর্বশেষ খবর। সিলেটের বন্দরবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামল কবির। আদালতের আদেশের পর দেশে না ফেরার সিদ্ধান্ত জানিয়ে আদালতকে পিকে হালদারের চিঠি ঔদ্ধত্যপূর্ণ বলে মন্তব্য করেছে সংশ্লিষ্টরা। দুদক আইনজীবী বলেন, চিঠির ভাষা আদালত অবমাননাকর। অ্যাটর্নি জেনারেল বলছেন, কোনো পলাতক আসামি আত্মসমর্পণের আগে আইনি সহায়তা পেতে পারেন না, সবার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে। বর্তমানে কানাডায় অবস্থানকারী পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের থেকে ২৫০০ কোটি টাকা, ফার্স্ট ফাইন্যান্স থেকে ২২০০ কোটি টাকা, পিপলস লিজিং থেকে ৩০০০ কোটি টাকা এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে ২৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সব মিলে পিকে হালদারের আত্মসাতের অঙ্ক অন্তত ১০,২০০ কোটি টাকা। এই অর্থ তিনি পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। গত ২১ অক্টোবর দেশ থেকে ১০,২০০ কোটি টাকা আত্মসাৎ করে পালানোর অভিযোগ থাকা প্রশান্ত কুমার হালদারকে দেশে আসা মাত্রই গ্রেফতার করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সে অনুযায়ী ব্যবস্থা নিলেও শনিবার পিপলস লিজিং এর আইনজীবী অ্যাটর্নি জেনারেল অফিসকে জানান, দেশে ফিরছেন না পিকে হালদার। তার পাঠানো চিঠিতে কোভিড আক্রান্তের কথা উল্লেখ করলেও কোনো সনদ সংযোজন করেননি। এছাড়া পলাতক আসামি হয়ে তিনি নিজে আদালতকে সময় জানিয়ে আসবেন এমন উল্লেখ ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন দুদক আইনজীবী। আমি আদালতের কাছে নিবেদন করব, আইজি পুলিশের মাধ্যমে ইন্টারপোলের কাছে যেন একটা অর্ডার যায় তাকে অ্যারেস্ট করে আনার জন্য। কত বড় অডাসিটি যে আদালতের কোনো লিখিত আদেশ আমি পাইনি। আপনি তো আদালতের পক্ষই না, আদালতের দৃষ্টিতে আপনি একজন পলাতক আসামি, কাজে আপনি আদালতের আদেশ পাবেন কিভাবে? এক নাম্বার 2, সে চিঠিতে আরেকটি কথা লিখেছে, তার সময় সুযোগ বুঝে পরবর্তীতে সে দিন তারিখ জানাবে। এটা তো আদালতকে সরাসরি অবমাননা করা হলো, এবং এর জন্য দায়ী আমি মনে করি ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিং। অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো পলাতক ব্যক্তি আত্মসমর্পণ করার আগে কোনো আইনি সুবিধা পেতে পারেন না, তাকে আত্মসমর্পণ করতে হবে। উনি তো আগ্রহী হয়ে দরখাস্ত করেছিলেন, এখন বলছেন অসুস্থ। অসুস্থ কি সুস্থ এটা তো আমি আর বলতে পারছি না। তবে উনি যখনই আসেন না কেন, ওনাকে তো আইনের ইয়েটা ফেস করতেই হবে। ওনাকে পলাতক ব্যক্তি কোনো ধরনের আইনি যে আশ্রয় নেওয়ার যে অধিকার সেটা তার থাকবে না। আগে তাকে আত্মসমর্পণ করে পরবর্তীতে সে যে কোনো পদক্ষেপ নিতে পারবে। এছাড়া আইন তার নিজ গতিতে চলবে বলেও জানান তিনি। দেখা যাক কালকে আদালতের কাছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লেবাননের বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় ২.৫ মাস পর চট্টগ্রামের নৌঘাঁটিতে এসে পৌঁছেছে। বিস্ফোরণের ভয়াবহ স্মৃতি নিয়ে দেশে ফিরেছেন জাতিসংঘের শান্তি মিশনে নিয়োজিত ১১০ নৌসেনা। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৈরুত বন্দরে বিস্ফোরণ স্থলের মাত্র ৩৫০ মিটারের মধ্যে ছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বিএনএস বিজয়। বিস্ফোরণে জাহাজটির ব্যাপক ক্ষতির পাশাপাশি গুরুতর আহত হন ২১ জন নৌসেনা। এই সেই বিএনএস বিজয়। লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি তুরস্কে নিয়ে মেরামত করা হয়। এরপর ৬,০০০ নটিক্যাল মাইল অর্থাৎ ১০,০২০ কিলোমিটার সাগর পথ পাড়ি দিয়ে এটি এসে পৌঁছেছে চট্টগ্রামের ইশাখা নৌঘাঁটিতে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর সদস্যরা যে দৃঢ় মনোবল নিয়ে কাজ করছে এটি তার আরেকটি প্রমাণ দিল। রোববার সকালে বিএনএস বিজয় উপস্থিত হয় চট্টগ্রামের ইশাখা নৌঘাঁটিতে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল জাহাজটি গ্রহণ করে বিস্ফোরণে আহত নাবিকদের সাথে কথা বলেন। আমি জাহাজের প্রতিটি সদস্যদের প্রশংসা করছি। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো বাংলাদেশ নৌবাহিনীর উপর ন্যস্ত যে কোনো দায়িত্বের চ্যালেঞ্জ পেশাদারিত্বের সাথে মোকাবেলা করতে আমরা সক্ষম। ভয়াবহ এক স্মৃতি নিয়ে দেশে ফিরেন জাহাজটির ১১০ জন নাবিক। সবার মাঝে ছিল প্রাণে বেঁচে আসার স্বস্তি। অনেকে চেষ্টা করেও ভুলতে পারছেন না সেদিনের ঘটনা। বিস্ফোরণে মারা গেলে কি হয় সেটা মোটামুটি আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম ওখান থেকে। তখন মনে হচ্ছিল যে এটা জীবনে একটা কি দেখলাম আর কি হচ্ছে। আমাদের ৩-৪ জন সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তাদেরকে আমি সরালাম। তারপরে আস্তে আস্তে আমাদের সকল লোকজনকে মাস্টারিং করলাম। ১ দশকের বেশি সময় ধরে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয় রিপ্লেসমেন্ট হিসেবে ৯ আগস্ট পাঠানো হয় বিএনএস সংগ্রামকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে থাকা 12টি উড়োজাহাজ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। বাজেয়াপ্তের পর নিলামের মাধ্যমে বিক্রি কিংবা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 9টি রেজিস্ট্রেশনও করা হয়েছে। তবে মালিক খুঁজে না পাওয়ায় এশিয়ান এয়ারওয়েজের একটি উড়োজাহাজ নিয়ে বেঁধেছে বিপত্তি। বিস্তারিত হাজরা শুলের রিপোর্টে। বছরের পর বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অ্যাপ্রন এরিয়া দখল করে থাকা এই উড়োজাহাজগুলোর বেশিরভাগই বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সের। এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের 8টি, জিএমজির 1টি, এশিয়ান এয়ারলাইন্সের 1টি ও রিজেন্টের 2টি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও উড়োজাহাজে পার্কিং সংকটের কারণে বারবার চিঠির পরেও এয়ারলাইন্সগুলো সাড়া না দেওয়ায় সম্প্রতি 9টি বিমান রেজিস্ট্রেশন করে কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশন করা হয়েছে, পরবর্তীতে এগুলোতে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত করব। বাজেয়াপ্ত করে তারপরে আমরা আমাদের হয়তো অকশন করব, আর যেগুলো অকশনযোগ্য আর যেগুলো ধ্বংস করতে হলে করে ফেলবো। বাট আমাদেরকে আমাদের অপারেশন চালু রাখার জন্য এগুলোকে এখান থেকে সরাতে হবে। আপাতত 11টি উড়োজাহাজ সরিয়ে নতুন টারমাকে রাখা হয়েছে। তবে বারবার হাত বদল হওয়া এশিয়ান এয়ারওয়েজের উড়োজাহাজ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। বিমানটার অবস্থা খুব একটা ভালো না, চাকা বসে যাওয়া, মানে এটার কে সরাতে হলে ওই কোম্পানির একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। মালিকানা কোন সংস্থাকে দেয় সেটা বুঝতে পারছি না, যার কারণে আমি চিঠি দিয়েছি সিভিল এভিয়েশন হেডকোয়ার্টারে, ফ্লাইট স্ট্যান্ডার্ড এবং রেগুলেশন দপ্তরে, তারা এই যাতে করে এই বিমানটি কার মালিকানা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট বলছে বিমানবন্দরে পড়ে থাকা তাদের 2টি উড়োজাহাজই নিবন্ধিত, খুব শিগগিরই মেরামত বা বিক্রি করে দেওয়া হবে। এছাড়া ডিসেম্বরে ফ্লাইট চালুর প্রত্যাশা জানিয়েছে বিমান সংস্থাটি। আমাদের খালি 2টাই এয়ারক্রাফট আছে, একটা ইঞ্জিন অলরেডি আসতেছে এবং আমরা এটা ডিসিশন নিচ্ছি যে উইদিন ডিসেম্বরের ভিতরে আইদার আমরা এটাকে অপারেশন করব, নাহলে এগুলিকে বিক্রি করে দেবো। সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে রিজেন্টের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল, আবার নতুন করে স্টার্ট করতেছি নতুন স্ট্র্যাটেজি দিয়ে। রিজেন্ট সহ বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা প্রায় 800 কোটি টাকা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বিদায় সুর। কাল বিসর্জনের আগ পর্যন্ত মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখবেন দর্শনার্থীরা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে বাগেরহাটের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভেসে গেছে হাজারের বেশি মাছের ঘের ও পুকুর। এতে প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ভারী বর্ষণে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে হাজার হাজার মৎস্য ঘের ও পুকুর। বিশেষ করে জেলার মোরেলগঞ্জ শরণখোলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছে। পানিবন্দী অনেক পরিবারে গত 3 দিনে কোনো রান্না হয়নি। মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। এই এলাকা সম্পূর্ণ ঘর বাড়ি তলাই গেছে, মানে রান্না করে খাওয়ার মতো সেই পরিবেশ নাই। কারণ বাইরে ভিডিও কেউ যাইতে পারতেছে না, সবাই ঘরের মধ্যে বন্দী রয়েছে। 2 দিন পর্যন্ত খাওয়া দানা সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তবে পানি কমতে শুরু করলেও হাসি নেই মৎস্য চাষীদের মুখে। ঘের ও পুকুরের মাছ বের হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। কোনো মাছ বলতে ঘেরের ভিতরে নাই, সব বের হয়ে গেছে, সবজি ক্ষেত সহ। আমার 10 থেকে 12 লক্ষ টাকার মাছ বাইরে গেছে। জেলা প্রশাসক জানালেন ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি, এগুলো আমাদের বিতরণের পর্যায়ে আছে। মাছের ঘের সেই ক্ষতিগুলো কি পরিমাণ হচ্ছে এগুলো আমরা তথ্য সংগ্রহ এবং পর্যালোচনার পর্যায়ে আসি। জেলার 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী ও 9,761টি মৎস্য ঘের ও পুকুর ভেসে গেছে। সময় সংবাদ, বাগেরহাট। গেল কয়েকদিনের বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে নওগাঁর মাছের পাইকারি আড়তে। কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দর। চাষ করা মাছের চেয়ে নদী জলাশয়ের মাছের দাম বেশি। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। পুকুরে রাতভর ধরা দেশীয় মাছ বিভিন্ন যানবাহনে বিক্রির জন্য ভোরে সান্তাহার বাইপাস আড়তে আনেন চাষিরা। গত কদিনে প্রাকৃতিক বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে পাইকারি মাছের আড়তে। সব ধরনের মাছের দর কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। মাছের সরবরাহ কম আর পাইকারদের উপস্থিতি বেশি হওয়ায় দাম বৃদ্ধি বলছেন ব্যবসায়ীরা। এই আকাশ খারাপের কারণে মাছের দাম একটু না বেশি। আর বাতাসের কারণে নদী বিলে মাছ জেলেরা মারতে পারে নাই, এই কারণে বাজারে মাছের আমদানি কম। তবে মাছের দাম বেশি পাওয়ায় খুশি মাছ চাষিরা। 3 দিনের নিম্নচাপের কারণে আমরা মাছ যে দাম
বাজারটা পাচ্ছি খুবই ভালো। আগের চেয়ে মাছের দাম একটু তুলনামূলক বেশি, কেজিতে 20-30 টাকা বেশি। দফায় দফায় মাছের দর বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা। সপ্তাহে যে মাছ কিনছি 180 টাকায়, সে মাছ আজকে 200-250 টাকা দাম। প্রতি সপ্তাহে মাছের দাম বৃদ্ধি হচ্ছে। সান্তাহার আড়তে 5টি উপজেলার চাষিরা মাছ বিক্রি করতে আসেন। জেলায় 18,000 নিবন্ধিত মাছ চাষি রয়েছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেবী দুর্গার বিদায়ের সুরে ভক্তদের হৃদয় ভারাক্রান্ত। আগামীকাল বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। মৌসুমী। কাজল, দুর্গাপূজার মহানবমীর যে আচার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকালেই শেষ হয়েছে। সকাল 7:30টায় শুরু হয়ে 10টার মধ্যে কিন্তু এই যে আচার আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। মহানবমীতে আসলে দর্পণ স্নানের পর বিহিত পূজার আয়োজন করা হয়। বিহিত পূজা করা হয় মহানবমীতে। এই বিহিত পূজার শেষে কিন্তু অঞ্জলি, ভক্তরা অঞ্জলি দেয় দেবী দুর্গার পায়ে। সেটি সকাল 10:30টায় শুরু হয়েছে এবং বেলা 1টা পর্যন্ত কিন্তু এই অঞ্জলি দেওয়া হয়েছে। ভক্তরা যখনই এসেছে তখন কিন্তু এই ভক্তরা যখনই এসেছে তখনই কিন্তু এই যে অঞ্জলি তারা কিন্তু সেটি মন্ত্রের মাধ্যমে কিন্তু তারা মন্ত্র উচ্চারণের সাথে সাথে পুরোহিতের মন্ত্র উচ্চারণের পর কিন্তু তারা এই যে বেল পাতা এবং ফুলের যে অঞ্জলি সেটি দেবী দুর্গার পায়ে অর্পণ করেছে। এছাড়া সন্ধ্যায় কিন্তু সন্ধ্যা আরতি আছে। এর মাধ্যমে এই মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শেষ হবে। আগামীকাল বিজয়া দশমী। বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের পর সিঁদুর উৎসবের আয়োজন করা হয়। দর্পণ বিসর্জনের পর দেবী ভক্তরা তারা দেবী দুর্গার পায়ে সিঁদুর বিসর্জন দেয় এবং তারা সিঁদুর খেলায় মেতে ওঠে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে সিঁদুর খেলার আয়োজন থাকছে না, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজন করা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে গণজমায়েত এড়াতে কিন্তু এই সিঁদুর উৎসব সেটি পালন করা হবে না। এছাড়া এরপর যখন দেবী দুর্গাকে বিসর্জনে দিতে নেওয়া হবে সেখানে কিন্তু শোভাযাত্রার মাধ্যমে কিন্তু দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। এইবার করোনার কারণে কিন্তু সেই শোভাযাত্রাও থাকছে না। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে ভক্তরা কিন্তু এখনও এই ঢাকেশ্বরী মন্দিরে আসছেন, তাদের যে প্রার্থনা, তাদের যে চাওয়া সেটি কিন্তু দেবী দুর্গার কাছে জানাচ্ছেন। তো এই ছিল মহানবমীর সবশেষ খবর ঢাকেশ্বরী মন্দির থেকে। ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী ইসলাম। এদিকে করোনার স্বাস্থ্যবিধি মেনে মহানবমীর পূজা অনুষ্ঠিত হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে। সে বিষয়ে জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। কাজল, আপনাকে মহানবমী শুভেচ্ছা। কাজল, আপনি জানেন যে ধর্মীয় আনুষ্ঠানিকতার যে সেটি শুরু হয়েছিল কলা বয়ে স্নানের মধ্য দিয়ে, তারপর মহাষ্টমী, এবং দেখেছি আমরা মহাষ্টমীর পুজোটাও ঠিক সেরকম ভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে। আজকে মহানবমী, সকালবেলা ইতিমধ্যে মহানবমীর যে পুষ্পাঞ্জলি পুজো সেটিও শেষ হয়েছে। এখন আমরা দশমীর দিকে এগোচ্ছি। কালকে সকাল 10:30টার মধ্যে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মূলত এই যে 5 দিনের যে শারদীয় দুর্গা উৎসব সেটি আনুষ্ঠানিকতা শেষ হবে এবং তারপরে কিন্তু বিসর্জনের যে প্রক্রিয়া, আপনি জানেন যে কলকাতা এবং আশেপাশে অঞ্চলে যে সমস্ত পুজো হয় সেগুলো গঙ্গার ঘাটে গিয়ে বিসর্জনের সূচি হয়। যদিও এখনো পর্যন্ত বিসর্জনের সূচি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আসলে কিভাবে বিসর্জন করা হবে, আপনি জানেন যে কোভিড বাস্তবতায় এবারে দুর্গা উৎসব নয় পুজো হচ্ছে, সেটি কিন্তু এগিয়ে চলছে। এদিকে আপনি জানিয়ে রাখি যে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার কোর্টের রায়ের পর তারা একটি ভিজিলেন্স টিম করেছে এবং তারাও কিন্তু কোর্টের যে রায়, আপনি জানেন যে দর্শক শূন্য হিসেবে এবার প্রত্যেকটা পুজো মণ্ডপ দর্শক শূন্য রাখতে হবে এবং ছোট মণ্ডপের ক্ষেত্রে 5 মিটার এবং বড় মণ্ডপের ক্ষেত্রে 10 মিটার দূরে দর্শনার্থীরা থাকতে পারছেন এবং আসছেন এবং দর্শনার্থীরা সেখান থেকেই প্রতিমা, এবং বলা ভালো প্রতিমা নয়, মণ্ডপ দেখছেন। যদিও কলকাতা এবং আশেপাশে বেশ কয়েকটি পুজো মণ্ডপ আমরা দেখেছি তারা জায়ান্ট স্ক্রিনে, বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে ভেতরের যে প্রতিমা সেটি দেখার ব্যবস্থা করেছেন। তো নবমীর দিনে যে চেনা ছন্দ, যে ভিড় আমরা দেখতে পাই সেটি কিন্তু নেই। আপনি জানেন সেটি একমাত্র কারণ হচ্ছে বিশ্ব মহামারী কোভিড, এবং সে কারণেই যে শারীরিক দূরত্ব বিধি মেনে মানুষ বেরোচ্ছে। 18 থেকে 20 বছরের মধ্যেই আমরা অধিকাংশ যারা দর্শনার্থী এই প্রজন্মের তাদেরকেই দেখতে পাচ্ছি এবং মধ্যবয়স্ক এবং প্রবীণ তাদের কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না। তো আজকে নবমীর পুজোর মধ্য দিয়ে কিন্তু একটি বিষাদের সুর আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি। আপনি জানেন যে বাড়ির মেয়ে
যখন বাড়ি থেকে আবার তার স্বামী গৃহে যাবে, স্বাভাবিকভাবেই বাড়ির মানুষজনের মধ্যে একটি বিষাদ যে চিহ্ন সেটি চোখে মুখে ফুটে উঠে। তো এই ছিল কাজল আমার কাছে মহানবমীর পুজোর শেষে দশমীর আগে আমার কাছে থাকা সবশেষ। কাজল, দুর্গোৎসবের খবর জানাতে কলকাতা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দেশের বাইরে খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দেওয়ার পর তিনি নর্থ ক্যারোলাইনার সমাবেশে বক্তব্য রাখেন। অন্যদিকে পেনসিলভেনিয়ায় জো বাইডেন এবং ফ্লোরিডায় তার পক্ষে প্রচারণা চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে শনিবার থেকে নিউ ইয়র্কে শুরু হয়েছে আগাম ভোট। বিস্তারিত নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কে জন্ম আর প্রেসিডেন্ট হিসেবে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে থাকলেও ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের ভোটার। সেখানেই শনিবার সকালে আগাম ভোট দেন তিনি। পরে ডোনাল্ড ট্রাম্প ঝুলন্ত অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার গ্রামাঞ্চলে ও ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশ করেন। সেখানে আবারও দ্ব্যর্থহীনভাবে বলেন তিনি নির্বাচনে জয়ী হবেন। Fighting foreign wars and defending foreign borders, but now এদিন নির্বাচনী যুদ্ধক্ষেত্র পেনসিলভেনিয়ায় প্রচারণা চালিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। অপরদিকে সামাজিক দূরত্ব মেনে বাইডেনের পক্ষে ফ্লোরিডায় গাড়ি সমাবেশে অংশ নেন বারাক ওবামা। ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্ব মোটেও গুরুত্বর সাথে নেননি। তিনি কেবল নিজের বন্ধু আর স্বজনদের সাহায্য করেছেন, জনগণকে নয়। এদিকে শনিবার থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো আগাম ভোট শুরু হয়েছে নিউ ইয়র্কে। দীর্ঘ লাইনে বাংলাদেশিরাও ভোট দিচ্ছেন। এই প্রথম নিউ ইয়র্কে আর্লি ভোট হলো। আমি এই আর্লি ভোট দেওয়ার জন্য আমি 78 থেকে 82 পর্যন্ত হেঁটে গেছি। প্রচুর লোকের ভিড়, লাইন, বিরাট লাইনে দাঁড়াতে হয়েছে। যত লোক লাইনে দাঁড়িয়েছিল শত লোক। আমি ভোট দিয়ে এসেও শেষ করেও দেখলাম যে লাইন আরো লম্বা। নিউ ইয়র্কের ব্যালটে অন্য কয়েকটি ভাষার পাশাপাশি স্থান পেয়েছে বাংলা ভাষাও। নিউ ইয়র্কে আগাম ভোট চলবে আগামী 1 নভেম্বর পর্যন্ত। নির্বাচনের বাকি আছে আর মাত্র 10 দিন। এর মধ্যেই পুরো যুক্তরাষ্ট্রে 6 কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন। আর আজ ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালিয়ে দুই প্রার্থী ভোটারদের আগাম ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ব্যাট করছে নাজমুল একাদশ। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রিমন, কাজল, গেল কয়েকদিন ধরে আসলে আলোচনায় ছিল মিরপুরের বৃষ্টি। ঢাকার সহ সারা দেশের যে নিম্নচাপের কারণে আজ কিন্তু আসলে মিরপুরে একেবারে যে বৃষ্টি নেই, শুধু তাই নয়, এখন কিন্তু প্রচণ্ড রোদ এবং এই মুহূর্তে বাতাসের আর্দ্রতা কিন্তু 66%, যে কারণে আসলে বুঝতে পারছেন তীব্র রোদ এবং তীব্র গরমে কিন্তু ক্রিকেটাররাও হাঁপিয়ে উঠেছেন এবং এর মধ্যেই কিন্তু চলছে প্রেসিডেন্টস কাপের ফাইনাল। আপনাকে যদি বলি, এই টুর্নামেন্টের শুরু থেকেই কিন্তু একটি বিষয় নিয়ে আলোচনা ছিল, টপ অর্ডারদের পারফরমেন্স। আজ ম্যাচের প্রথম ইনিংস ইতিমধ্যে টপ অর্ডাররা দুজন টপ অর্ডার ফিরে গেছেন, অর্থাৎ সেই যে ব্যর্থতা, সে ব্যর্থতার থেকে কিন্তু কেউ ফিরে আসতে পারেনি। আপনি জানেন যে এই প্রেসিডেন্টস কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নিয়ে মুশফিক এবং পেসার রুবেলের মধ্যে কিন্তু একটা নীরব যুদ্ধ চলছিল। সে যুদ্ধে কিন্তু ইতিমধ্যে রুবেল অনেকটা এগিয়ে গেছেন, কারণ মুশফিক কিন্তু মাত্র 12 রানে ফিরে গেছেন এবং রুবেল কিন্তু একটি উইকেট দখল করেছেন। যদি সার্বিকভাবে বলি, নাজমুল হোসেন শান্ত এখন এ পর্যন্ত 19 রানে অপরাজিত রয়েছেন, যিনি কিন্তু নাজমুল একাদশের অধীনে পুরো সিরিজ জুড়ে কিন্তু তিনি ভালো করতে পারেননি। এই মুহূর্তে শান্ত এবং সৌম্য যেই প্রথমের যে ধাক্কা, সে ধাক্কাটা কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করছেন। আর যদি পেসারদের কথা বলি, 6 নম্বর উইকেটে খেলা হচ্ছে, যে উইকেটটা কিন্তু সবসময় বলি যে আমরা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেই উইকেটের ফায়দাটা কিন্তু ব্যাটসম্যানরা তুলে নিতে পারেননি, কিন্তু পেসাররা কিন্তু ঠিকই আসলে সে ফায়দাটা তুলে নিয়েছেন। তবে আমরা যদি যে 6টি ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে, সেই 6টি ম্যাচের পরিসংখ্যান যদি বলি, সেই 6টি ম্যাচে কিন্তু 3টি ম্যাচ আগে যে দল ব্যাট করেছে সে দল জিতেছে এবং 3টি ম্যাচ কিন্তু পরে যে দল ব্যাট করেছে সে দল জিতেছে। উইকেট বলছে যদি 230 বা 240 রান করতে পারে তবে কিন্তু অবশ্যই একটি ভালো টার্গেট হবে। তো কাজল, এই ছিল আমার কাছে সবশেষ। প্রেসিডেন্টস কাপের ফাইনাল খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তীব্র বাতাস উপেক্ষা করে দ্বিতীয় দিনের চেষ্টায় পদ্মা সেতুতে বসল 34তম স্প্যান, দৃশ্যমান 5 কিলোমিটারের বেশি। 10 ডিসেম্বরের মধ্যে বসবে বাকি 7টি।
দলের কেউ হলেও দুর্নীতিবাজ সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না আওয়ামী লীগ। ডিআইএর রজত জয়ন্তীতে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে আরও রিপোর্ট করতে সাংবাদিকদের আহ্বান। এবং রায়হান হত্যার বিচার দাবিতে সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে মায়ের অনশন। 5 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হচ্ছে কনস্টেবল টিটুকে। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।